দিনটা ছিল 28শে জুলাই। দীঘা যাব বলে আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে। আমাদের এখানে কাছাকাছি জাংশন বলতে ব্যান্ডেল, তার জন্য আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে আবার হাওড়া যাব বলে ব্যান্ডেলে চলে এসেছিলাম। আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন অনেকটাই দূর, তার মধ্যে আমরা যেদিকে থাকি সেইখানে ট্রেন সবসময় অ্যাভেলেবেল নয়, 1 ঘন্টা 2 ঘন্টা পরপর ট্রেন। তার জন্য আমরা সবাই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, যাতে কোনো ট্রেন মিস না হয়, আমরা যাতে সময় মতন হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারি। আমরা ধরতে গেলে সময়ের একটু আগেই হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয় সেটাই হয়েছিল। যে ট্রেনটা দুপুর 2:25 ছাড়ার কথা ছিল, ট্রেনের গন্ডগোলের জন্য ওই ট্রেনটাই ছাড়লো সন্ধেবেলা 6:50। আর তো কিছু করার নেই, তাই এই ট্রেন ধরেই দীঘা পৌঁছালাম। দীঘা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে গেছিল। তারপর হোটেলে পৌঁছে হালকা কিছু ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত ছিলাম সবাই। কথায় আছে না, কপালে ভগবান যা লিখবে তাই তো ঘটবে। গতকাল ট্রেনের গন্ডগোলে দিনটা পুরো নষ্ট হয়ে গেল, আর আজকে অঝরে বৃষ্টি। নিউ দীঘাতে প্রায় হাঁটু অবধি জল, তার মধ্যে এই অচেনা রাস্তায় হাঁটতে ভীষণ ভয় করছিল। তার মধ্যে সাথে রয়েছে বয়স্ক বাবা মা, তাদের তো একটু বেশিই ভয় করবেই, স্বাভাবিক সেটা। হাওড়া থেকে দীঘার দূরত্ব মোটামুটি 190 কিলোমিটার। এছাড়াও প্রচুর বাস কলকাতা ও দীঘার মধ্যে যাতায়াত করে। দীঘাতে 2টি সমুদ্র সৈকত, একটি ওল্ড দীঘাতে আর একটি নিউ দীঘাতে। আকাশ পরিষ্কার থাকলে সূর্যোদয় ও সূর্যাস্ত এখানকার অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার আকর্ষণীয় সমুদ্র সৈকত। দীঘার অগভীর বেলাভূমিতে কম ঝুঁকিতে পর্যটকরা খুব সহজেই স্নান এবং সমুদ্রের ঢেউয়ের আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে ঝাউবনের শোভা। যার টানে আমরা দীঘায় ছুটে আসি সেটি হলো এই সমুদ্র। কিন্তু কপাল যাদের খারাপ হয় তাদের আর কি বলবেন বলুন। ভালো ওয়েদার দেখে আসলাম, আর এখানে এসে এই বৃষ্টিতে সমুদ্রের ধারেও যেতে পারলাম না, তাহলে এইখানে আসার মানেটাই কি বলুন। তার জন্যই কোনো ছবি কিংবা ভিডিও ঠিক মতন করতে পারিনি, যা ছিল অনেক দিন ধরেই গ্যালারিতে পড়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। না হলে একদম মনটা খারাপ হয়ে গেছিল সবার। পুরোপুরি বৃষ্টির জন্য আমরা হোটেলেই ছিলাম, কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম জাস্ট। সমুদ্রের দিকে যেতেই হঠাৎ চোখে পড়ল সমুদ্রের একদম পাশেই জগন্নাথ দেব ও মা গঙ্গার মন্দির। শোনা যায় জগন্নাথ দেবের এই মন্দিরের বিগ্রহ সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা নিমকাঠ দিয়ে তৈরি। একদম সমুদ্রের ধারে এই মন্দিরটি ভীষণ সুন্দর। যেরকম বাইরে থেকে দেখতে সুন্দর, ভিতরটাও ঠিক সেই রকমই সুন্দর। মন্দিরে নারায়ণ, সতীর দেহ কাঁধে মহাদেব, বজরংবলী, রাধাকৃষ্ণ, বাবা লোকনাথ, মা কালী, গঙ্গা দেবী ও জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ ও মূর্তি দেখা যায়। প্রতিষ্ঠালিপি অনুযায়ী জানা যায় কলকাতা নিবাসী সমীর মণ্ডল নামে কোনো এক ভক্ত এই মন্দির প্রতিষ্ঠা করেন। রথের সময় সমীরবাবুর সাহায্যে এখানে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। উল্টো রথের দিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থাও থাকে। রাজ্য সরকারের সহযোগিতায় বিশাল এলাকা নিয়ে দীঘায় যে জগন্নাথ ধাম নির্মাণ করা হচ্ছে, এই তার প্রবেশদ্বার। বাংলার মানুষ এখন দিন গুনছে দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। গত বছর অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 80% কাজ হয়েই গেছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে
ছবি তোলা এবং ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। হিডকো এই মন্দিরের দায়িত্বে আছে। রাজ্য সরকার 200 কোটি টাকা এই মন্দিরের নির্মাণ কাজে ব্যয় করেছে। এই তথ্যগুলি যদিও টোটো ড্রাইভারের কাছ থেকেই আমরা শুনতে পেয়েছি। এই মন্দিরের গঠনশৈলী ও সৌন্দর্য সারা দেশের গর্ব করার মতন মন্দির হবে বলে এ ব্যাপারে পশ্চিমবঙ্গবাসী নিশ্চিত। এখানে মন্দির গঠনে রাজস্থানের পাথর ব্যবহার করা হয়েছে। আমি চেষ্টা করি যেখানে আমি যাই সেখানকার কোনো ইতিহাস কিংবা তথ্য আপনাদের সামনে তুলে ধরার। দীঘাতে এসেও ভেবেছিলাম অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু কপাল সাথ দিল না, তাই এইটুকুই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ফেরার পথে ব্রিজের ওপর থেকে হলদি নদীর ছবি। মেদিনীপুরের মাত্র 24 কিলোমিটার লম্বা একটি ছোট্ট সুন্দর নদী। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।